মত দ্বিমতে আটকে আছে ঐক্য। প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো সহ নানা বিষয়ে বিপরীত অবস্থানে দলগুলো। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচারী আবির্ভাবের শঙ্কা কমিশনের। আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি আমার তো আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। আশাবাদী হতে চাই আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যবদ্ধ বুঝতে পারবো। রমজানের আগে নির্বাচন দিয়ে সরকারকে নজির স্থাপনের আহ্বান বিএনপির। দলীয় স্বার্থ না দেখে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জামায়াতের। অনুগ্রহ করে আর বিলম্ব নয়, মানুষ কিন্তু হতাশাগ্রস্ত। নির্বাচন হবে কি হবে না 3 মাস বা 6 মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি কনক আজাদ এবং আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিগত সরকারের আপত্তির কারণে পালন করা যায়নি সোশ্যাল বিজনেস ডে। 15তম আয়োজনে প্রধান উপদেষ্টা বললেন, টেকসই উন্নয়নের মূল মন্ত্র সামাজিক ব্যবসা। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে 27 কোটি টাকা হাতিয়েছে সিআরআই। তথ্য দুদকের। সরকারি অর্থ বরাদ্দের কারণ খুঁজে বের করার পরামর্শ। উড্ডয়নের পরই বিমানের ইঞ্জিনে ত্রুটি, পাইলটের দক্ষতায় বাঁচল 1.5 শতাধিক প্রাণ। শাহজালালে 1 বছরে 20টি বার্ড হিট। বাড়ছে আতঙ্ক, ঠেকাতে এখনই ব্যবস্থার আহ্বান। ভরা মৌসুমে ধানের বাড়তি দরের অজুহাতে চালের দাম বৃদ্ধি। কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। কোম্পানি মিরার সিন্ডিকেট আর মজুতের প্রবণতাকে দোষছেন পাইকাররা। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, ফ্যাট খোলাও কিছু গেছে। যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি, আমরা কোথায় যাব? স্রোতের তোরে ভাঙছে পদ্মার পাড়, নদী গর্ভে জমি বসতঘর। 10 দিনে বিলীন আধা কিলোমিটার। ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুরে তীব্র ভাঙন, দ্রুত ব্যবস্থার আশ্বাস। দুদক জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে ঐক্য তৈরি হলেও মৌলিক বিষয়ে বিপরীতমুখী অবস্থানের রাজনৈতিক দলগুলো। আনুপাতিক উচ্চকক্ষ, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের স্বাধীন কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর মতো বিষয়ে আপত্তি রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। তবুও পূর্ণাঙ্গ ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে আশাবাদী ঐক্যমত্য কমিশন। তবে যতটুকু ঐক্যমত্য তৈরি হবে তা বাস্তবায়নের পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানীর। হাসান ওয়ালির প্রতিবেদন। অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো ব্যবস্থা আমূল পরিবর্তনের। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অক্টোবরের প্রথম ধাপে গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 38টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। মতামত দেওয়া 33টি রাজনৈতিক দলের সঙ্গে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 45টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করে কমিশন। 2রা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। এসব আলোচনায় স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার অন্যতম উপাদান হিসেবে বিবেচিত 70 অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হয়েছে, যা বাস্তবায়ন হলে অর্থ বিল ও আস্থা ভোট বাদে বাকি বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এছাড়াও বিরোধী দল থেকে জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনের বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে আনুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো অন্যান্য মৌলিক সংস্কারে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। দ্বিতীয় দফার দীর্ঘ আলোচনায় এনসিসির পরিবর্তিত নাম, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবেও সাই নেই বিএনপি সহ কয়েকটি দলের। এ ধরনের কমিটির নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে বলে মনে করে দলটি। প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর মেয়াদ মানার শর্ত হিসেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বাদ দেওয়ার দাবি বিএনপির। অনেকের কাছে এটা ভাবাও
কঠিন। যদিও জুলাইয়ের মধ্যে ঐকমত্য তৈরি করে সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার। কতগুলো আইন কানুন বিধিবিধান পরিবর্তন করে সংবিধানের সংশোধন করে পঞ্চদশ সংশোধনে যেমন দমন পীড়নের মাধ্যমে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তো আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি আমার তো আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। আশাবাদী হতে চাই আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যবদ্ধ বুঝতে পারব। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন সমঝোতার মধ্য দিয়ে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নেই জোর দেওয়া উচিত। এক্ষেত্রে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার পরামর্শ তার। ওনারা যদি 166টা পয়েন্টই আপনি ঐকমত্য চান, এটা হবে না কোনোদিন। বাংলাদেশ সমঝোতায় দুই পক্ষের মধ্যে যদি আপনি ছাড় না দেয় তাহলে তো এটা হবে না। অ্যাপ্রোচটা থাকতে হবে যে সবই হবে না, কিছু হইলেও আমি কিছু নিয়েই চলার পক্ষে, সামনে এগোনোর পক্ষে। যারা নির্বাচিত হবে, যারা নির্বাচনের বাইরে থাকবে, সবার দায়িত্ব হচ্ছে এটা। সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছর রমজান অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর গতি এসেছে ঐকমত্য কমিশনের সংলাপে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী রমজানের আগে নির্বাচন দিয়ে সরকারকে জাতির কাছে নজির স্থাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। দাবি করেন বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাবাদী চক্র অপকর্ম করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন আয়োজনের দাবিও জানান নেতারা। রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনা সভায় রিজভী বলেন, একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের দাবিও জানান রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিন রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে সরকারকে জাতির কাছে নজির স্থাপন করার আহ্বান জানান তিনি। সবার একটি আশা, যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল, যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগড়ে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি। সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী, রোজার আগে দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। শেখ হাসিনা শুধু গণতন্ত্রকে ধ্বংস করেনি, দেশের শিক্ষা খাতকেও ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। শিক্ষা কমিশন হওয়া দরকার। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নামে ডক্টর শফিকুর রহমান। আর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোট দেওয়ার দাবি জানিয়েছেন। লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের অবসান হলেও মৌলিক সংস্কার নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। শুক্রবার সকালে মৌলভীবাজারে গিয়ে এ নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের স্বজনদের সঙ্গে দেখা করতে যান ডাক্তার শফিকুর রহমান। এ সময় মৌলিক সংস্কার নিয়ে মতানৈক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। এদিকে গাজীপুরে দলীয় একটি অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোট দেওয়ার দাবি জানান। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনটি ভুয়া নির্বাচনের সাথে যারা জড়িত
মাঠ প্রশাসন থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। দ্রুত জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান করার দাবি জানান রফিকুল ইসলাম। স্ব জায়গায় নিজেকে। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, টেকসই উন্নয়নের মূল মন্ত্র হলো সামাজিক ব্যবসা। বর্তমানে সংঘাতময় বিশ্বে স্বার্থপরতা এড়াতে পারলে নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব। সাভারে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টর ইউনুস। বলেন, বিগত সরকারের আপত্তি থাকায় এতদিন দিবসটি পালন করা সম্ভব হয়নি। সাভারের জিরাবতে প্রথমে জাতীয় সঙ্গীত ও পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় সামাজিক ব্যবসা দিবস পালনের অনুষ্ঠান। ইউনুস সেন্টারের উদ্যোগে এই আয়োজন চলবে 2 দিন। অনুষ্ঠানের প্রথম দিনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মূল বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের আপত্তি থাকায় দিবসটি পালন করা সম্ভব হয়নি। This is nothing to do with anything government should worry about. But we are not allowed to hold this. So this is the first time we are holding Social Business Day in this facility. বর্তমান বিশ্ব স্বার্থপরতা দিয়ে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভুল পথে চলার এই যাত্রা ধ্বংসের মাধ্যমে শেষ হবে। এই অবস্থায় অনুদানের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। We say selfishness is very much in us. Message is we are on the wrong path. If you keep on pursuing this path, all we end up with massive disaster. It's not something we have to overnight destroy everything. You're just slowly moving in a different direction, that's all. তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস। এ সময় নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরুর আহ্বান জানান তিনি। And Bangladesh did something fantastic. Despite all the gloomy world, they have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. In a very short period, few days, they moved the country from extreme darkness to the bright light. And that's the young people. So let this Social Business Day bring change not only one country, it's a whole world, whole civilization. We can do it. Let's make it happen. Thank you very much. পরে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করছে খেলাফত মজলিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের পরে আমরা লক্ষ্য করছি যে ইসরায়েলের যে আগ্রাসন চলছে মুসলিমদের ওপরে, তার প্রতিবাদে খেলাফত মজলিসের যে সমাবেশের পরে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে ঠিক বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং এখানে খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্যোগে মূলত এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং তারা বারবার করে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারা বলছেন যে ইরানে যে অন্যায়ভাবে হামলা করেছে ইসরায়েল এবং এই হামলার প্রতিবাদে তারা বলছেন যে বিশ্ব যে মুসলিম দেশগুলো রয়েছে সেই মুসলিম দেশগুলোকে এক হওয়ার ব্যাপারে তারা বারবার করে আহ্বান জানাচ্ছেন।
পাশাপাশি তারা বলছেন যে জাতিসংঘের যে নীরব ভূমিকা, জাতিসংঘ তারা বলছে যে মৌখিকভাবে প্রতিবাদ করে জাতিসংঘের যে কাজ শেষ করার দায়সারা যে বক্তব্য, সেই দায়সারা বক্তব্য থেকে জাতিসংঘকে সরে আসতে হবে এবং জাতিসংঘকে যে কার্যকর পদক্ষেপ, সেই কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তারা বারবার করে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা এও বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই অন্তর্বর্তী সরকারকে বিশেষ করে জোরালো পদক্ষেপ নিতে হবে এই ধরনের যে অন্যায় হামলা হয়েছে ইরানে, সেই অন্যায় হামলার প্রতিবাদে। তো সব মিলে বলা যায় যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরপরে খেলাফত মজলিসের উদ্যোগে যে সমাবেশ হয়েছে, এছাড়া আমরা লক্ষ্য করেছি জাতীয় বিপ্লব পরিষদ নামে একটি সংগঠন, তারাও কিন্তু সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিন, কাশ্মীর সহ আরাকানে যে রোহিঙ্গা মুসলিমরা নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতনের প্রতিবাদ তারা জানিয়েছেন এবং পাশাপাশি তাদের স্বাধীনতা ঘোষণার জন্য যে কার্যকরী পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তারা বলছেন। তো এই ছিল পল্টন মোড় থেকে আমার হাতে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পল্টন মোড় থেকে। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে ২৭ কোটি টাকা হাতিয়ে নেয় সিআরআই। আছে ৩৫ কোটি টাকার এফডিআর। এমন প্রমাণ মেলায় সব নথি তলব করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে সংস্থাটি খতিয়ে দেখছে সিআরআই এর রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী মতের বিরুদ্ধে অপপ্রচার ও সরকারি অর্থ লুটপাটই ছিল সিআরআই এর মূল কাজ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগে গেল ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক, যদিও বাস্তবে অস্তিত্ব মেলেনি। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। তবে ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ কোটি টাকার এফডিআর সহ ব্যাংক লেনদেনের তথ্য পায়। এরপর গেল কয়েক মাস ধরে দুদকের অনুসন্ধানে মিলেছে ২৭ কোটি ৬৩ লাখ টাকা ২৪ ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণের প্রমাণ, যার ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের কাছে নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, সিআরআই এর উচ্চ পদে জয়, পুতুল, ববি থাকায় যুবকদের দক্ষতা বৃদ্ধির নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থে কনসার্ট সহ নানাভাবে নয়ছয় করে, যা খতিয়ে দেখছে দুদকের অনুসন্ধানকারী দল। বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক মনে করেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা কিংবা সরকারি অর্থ বরাদ্দের নেপথ্যের কারণগুলো বের করতে হবে দুদককে। রাজনৈতিক এজেন্ডা তাদের যেটা ছিল সেইটা বাস্তবায়নের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো তখনকার আওয়ামী লীগ শাসকের আপনার সংশ্লিষ্ট ছিল। এখন এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে সমস্ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা অনুদান দিয়েছে, তারা এই অনুদানটা কি অনুদান হিসেবে দিয়েছে না কমিশন হিসেবে দিয়েছে, তার বিনিময়ে তারা কি ফায়দা পেয়েছে, এইটাই দুদকের খুঁজে বের করার দরকার এবং তাহলেই এখানে দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা যাবে। এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে আসা অর্থের উৎস অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা বাতিল করা না হলে প্রতিবাদে সেদিন থেকে জুলাই বেহাত দিবস পালনের ডাক দিয়েছে ইনকলাব মঞ্চ। জুলাই সনদের দাবিতে ১ জুলাই লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, সময় শেষ হয়ে যাওয়ার পরেও জুলাই সনদ দেওয়া হয়নি, তাই সনদ আদায় ১ জুলাই শাহবাগ থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকলাব মঞ্চ। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য আহতরা অংশ নেবেন। হাদি বলেন, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি, তাই জুলাই ঘোষণা বাতিল না হলে বেহাত দিবস পালন করা হবে। ১৬ জুলাই আবু সাইদ দিবস না করে সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণারও দাবি জানান তিনি। ৫ আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে, তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব। ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৪টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে।
চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা ও রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করেছে বিভিন্ন বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রোড মার্চ শুরু হয়। এর আগে এক সমাবেশে নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়ার সুযোগ নেই, যে কোনো মূল্যে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে। এছাড়া রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি বলে মন্তব্য করেন বক্তারা। নিউ মুরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। বন্দরের মাফিয়াতন্ত্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করতে হবে। দুপুরের সময় আরো থাকছে। ট্রাউজার, টি শার্ট সহ শীর্ষ 5 ক্যাটাগরির উপর নির্ভরশীলতা কমছে তৈরি পোশাক শিল্পে, বাড়ছে উচ্চ মূল্য ও বৈচিত্র্যময় পণ্য রফতানি, বাজার সম্প্রসারণে সহায়তার দাবি। একশো যাত্রী ও 7 জন ক্রু নিয়ে উড্ডয়নের 21 মিনিট পরে করতে হয় জরুরি অবতরণ। সকালে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 2500 ফুট উচ্চতায় পাখির আঘাতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণের কয়েক ঘন্টা পর যাত্রীদের নতুন ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে বিমান। বিশেষজ্ঞরা জানান, গত 1 বছরে বিমানবন্দরে কমপক্ষে 20টি বার্ড হিটের ঘটনা ঘটেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। গত 12 জুন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। প্রাণ হারান 241 আরোহী। বোয়িং 787-800 ড্রিমলাইনার মডেলের বিমানটিতে বার্ড হিট সহ নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়। এই ঘটনার 15 দিন যেতে না যেতেই বাংলাদেশে দুর্ঘটনার কবলে পড়ল একই সিরিজের বিমান। শুক্রবার সকাল 8টা 38 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত BG584 ফ্লাইটটির ইঞ্জিনের সমস্যা দেখা যায়। তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উড্ডয়নের 21 মিনিট পর 8টা 59 মিনিটে 2500 ফিট ওপর থেকে বিমানবন্দরের বে 14 নম্বরে পার্ক করা হয় বিমানটি। 154 যাত্রী এবং 7 জন ক্রু নিরাপদে অবতরণ করেন। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, বার্ড হিটের কারণেই এর সমস্যা। 12:15 নামবে অলরেডি চলে আসতেছে, আবুধাবি ফ্লাইটটা চলে আসতেছে, ফ্লাইটটাই যাবে। এটা বাস হিট করছে, তো এটা তো আমরা জানবো না। বিশেষজ্ঞরা বলছেন, 2500 ফিট ওপর থেকে জরুরি অবতরণ খুবই বিপজ্জনক। এই এয়ারক্রাফটটা যে এত তাড়াতাড়ি আবার এসে ল্যান্ড করেছে, এটাও একটা, আমি ঠিক জানি না যে কি করে তারা করলো। এখানেও একটা রিস্ক আছে, তার কারণ হচ্ছে 4 ঘন্টার ফ্লাইটের ফিউয়েল আছে এই এয়ারক্রাফটের মধ্যে। ফুল বেলি ফিউয়েল নিয়ে একটা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে না। নর্মালি এটা আকাশে বার্ন করে অথবা যে ফিউয়েলটাকে জেটিসন করে। তো যেটাই পাইলট করেছেন, এটা একটা রিমার্কেবল বিষয়। গত 1 বছরে ঢাকা বিমানবন্দরে কমপক্ষে 20টি বার্ড হিটের ঘটনা ঘটেছে। এ কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এটা বার্ড হিটের ফলে ফ্যান ব্লেড 3টে ড্যামেজড হয়েছে। 20 বারের চেয়ে বেশি হয়েছে গত 1 বছরের মধ্যে। এটাকে কন্ট্রোল করার জন্য এখন টেকনোলজি অ্যাভেলেবল, এবং সেটা নাকি ঢাকা এয়ারপোর্টে আছে, কি নষ্ট হয়ে আছে। তো এটা অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার। সিভিল এভিয়েশন এটা অত্যন্ত সিরিয়াসলি এটাকে নিতে হবে। ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে বার্ড হিট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাকে হাসপাতালে নিতে গিয়ে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। বলা হয়, মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়ে বিষয়টি আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হবে। গতকাল অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হয় এক শিক্ষার্থীর। দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
2 সপ্তাহ ধরে অস্থির দেশের চালের বাজার। সরবরাহ সংকট না থাকলেও কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। দাম বৃদ্ধির জন্য কর্পোরেট ও মিলার সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকাররা। তবে খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা লুটছে ধানের দাম বৃদ্ধির হিসাব কষে এমন পাল্টা অভিযোগ তুলেছে চালকল মালিকদের শীর্ষ সংগঠন। সবকিছুর দামই যে যার মতো করে যেভাবে বাড়াইতেছে। আমরা একদম লাস্ট পর্যায়ে, আমাদের তো কিছু করার থাকে না। টোটাল বাজার ব্যবস্থাপনা এটার জন্য রেসপন্সিবল। তাই বড় মৌসুমে কেন চালের দাম বাড়লো? আমার প্রশ্ন হলো কেন বাড়লো? দাম নিয়ে এমন প্রশ্নের উত্তর না মিললেও সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 6 থেকে 8 টাকা বেশি দিয়ে চাল কিনতে বাধ্য হচ্ছেন অসহায় ভোক্তা। ম্যাক্সিমাম লোকের সীমিত আয়, তাদেরকে জীবন নির্বাহ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপণ্যের বাজারে চালের দাম বৃদ্ধির মাসুল কি শুধু ঢাকার ক্রেতারাই গুনছেন? গত সপ্তাহে দিনাজপুরে যে মানের মিনিকেট বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, বর্তমানে তা ঠেকেছে 72 টাকায়। কেজিতে 8 টাকা পর্যন্ত বেড়েছে ব্রি28 নাজির শাইলের দামও। ময়মনসিংহেও 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মিল মালিকে মাল দেয় না, কিনে দেয়, দাম বাড়াইবে লিগা। এখানে কি কিছু করা আছে আরদারে বা দোকানদারের? আমাদের নাভিশ্বাস হয়ে গেছে, আমরা যারা ছোট ফ্যামিলি চলতে পারি না। বার্ডেন হয়েছে, কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য, বাজেট ফেল হয়ে যাচ্ছে। পর্যাপ্ত সরবরাহের পরও বাড়তি দামের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না স্বয়ং বিক্রেতারাও। চালদার শেষ হয়ে যায়নি, বারবার যদি আপনি ঘাটতি পড়ে তখন পর্যাপ্ত পরিমাণে চাল সরবরাহ আছে, এটা আমরা দেখি। কিন্তু যে ব্যাপার সমস্যা যেটা হচ্ছে, বেশি মূল্যে কিনতে হচ্ছে। এই অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণের উপায় কি? এমন প্রশ্নে পাইকাররা বলছেন, কর্পোরেট কোম্পানি ও মিল পর্যায়ে সরকারি অভিযান বাড়ালে কমে আসবে দাম। বড় বড় কোম্পানি হওয়াতে এখন টাকার বস্তা নিয়ে যাই মুকামে যাই ধান কিনতে, কাছে থেকে বেশি ধানের দাম তারাই বাড়াই আলাইছে। মিলগুলাতে এবং কর্পোরেট কোম্পানি মনিটরিং করা হয়, সেই ক্ষেত্রে হয়তো বাজারটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে মিল মালিকদের শীর্ষ সংগঠনের দাবি, খুচরা বিক্রেতাদের অতি মুনাফার বলি হচ্ছেন ভোক্তা। যুক্তি হিসেবে বলছেন, মোটা ধানের দাম কেজিতে বেড়েছে 1 টাকা, সেখানে চালের দাম বাড়তে পারে 70 পয়সা। আর চিকন ধানের দাম কেজিতে 2 টাকা বাড়ায় চালের দাম বাড়তে পারে সর্বোচ্চ 3 টাকা। কিন্তু খুচরা বাজারে মিলছে ভিন্ন হিসাব। বাজারে যেহেতু ধানের দাম 2 টাকা বেড়েছে, যে ধানটা সেই ধানটা চালের দাম বাড়বে হলো 3 থেকে 3.25 টাকা আমাদের মিল রেটে। কিন্তু এই থেকে ফায়দা নিয়ে 6 টাকা, 7 টাকা, 8 টাকা তাদের ক্যাশ মেমো চেক করলেই পাওয়া যাবে আসলে তারা কি দামে কিনছে। এদিকে চালের দাম বৃদ্ধির কারণ খুঁজতে হিলিতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। অবৈধভাবে ধান মজুতের অভিযোগে 3টি গুদাম সিলগালা করার পাশাপাশি মামলা করেছে স্থানীয় খাদ্য বিভাগ। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। দেশে করোনা সংক্রমণ বাড়লেও রাজবাড়ী সদর হাসপাতালে নেই পরীক্ষার কিট। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও কর্মরতদের মধ্যে বিতরণ করা হয়নি সুরক্ষা সামগ্রী। এখনও প্রস্তুত করা হয়নি আইসোলেশন ওয়ার্ড, 4.5 বছরেও হয়নি আইসিইউ ইউনিট। এতে হতাশ রোগী স্বজনরা। আশকুর রহমানের রিপোর্ট। করোনার লক্ষণ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছেন ধুনচি গোদারবাজার এলাকার মাহফুজুর রহমান পাভেল। কিন্তু পরীক্ষার কোনো কিট না থাকায় চিকিৎসকের পরামর্শে শুধু রক্তের সিবিসি পরীক্ষা করে ফিরতে হয় তাকে। পাভেলের মতো করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই এ হাসপাতালে ভিড় করেন অনেকেই। একই সমস্যায় সবাইকেই ফিরে যেতে হয়। এমনকি কোভিড-19 মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও কর্মরতদের মধ্যে বিতরণ হয়নি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রস্তুত করা হয়নি কোনো আইসোলেশন ওয়ার্ড। আমার 4 দিন যাবত জ্বর, ঠান্ডা, কাশি, এখন আমার কোভিড পরীক্ষা করার দরকার, কিন্তু এখানে তারা বলতেছে এখানে কিট নাই। পেশেন্টের সুরক্ষায় এবং নিজের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করে ডিউটি করতেছি। করোনা ভাইরাস মোকাবিলায় ইআরপিপি প্রকল্পের আওতায় হাসপাতালটিতে আইসিইউ ইউনিটের কাজ শুরু হয় 2020 সালের শেষের দিকে। এখনও শেষ হয়নি নির্মাণ কাজ, অথচ হাসপাতালের প্রবেশপথেই টাঙিয়ে রাখা হয়েছে আইসিইউ সেবার সাইনবোর্ড। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। সাধারণ রোগীদেরকে এই আইসিইউর কথা এখানে সাইনবোর্ড দেখে আসে, কিন্তু সমস্ত রোগী ফরিদপুর এবং ঢাকা রিফার করে দেওয়া হয়। ঢাকাতে বা ফরিদপুর রিফার করার সঙ্গে যখন যায়, ওটা যাওয়ার পথেই সে পেশেন্টগুলো মারা যায়। আমাদের দাবি সদর হাসপাতালের আইসিইউ ব্যবস্থা দ্রুত চালু করা হোক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা শনাক্তকরণ কিট চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে। আমরা কিটের চাহিদা দিচ্ছি, আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই কিটটা পেলে আমরা পরীক্ষাটাও শুরু করতে পারব। রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত 1000-এর বেশি মানুষ স্বাস্থ্যসেবা নেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।
এদিকে বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে ৭০ জন সহ জেলায় এ পর্যন্ত ২৭২১ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ, সরাসরি যাচ্ছে তার কাছে। মিরাজ, দেখুন, কিছুতেই বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১১ জনে এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০২ জন ডেঙ্গু রোগী এবং বরগুনা জেনারেল হাসপাতালের কেবিন বেড ছাপিয়ে এখন কিন্তু রোগীরা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে কিন্তু এক প্রকার মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, কারণ একজন রোগীকে অনেকদিন ধরে এভাবে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি, তারা আমাদেরকে বলেছেন যে পাশাপাশি বেডে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের চিকিৎসা নিতে হচ্ছে। এতে কিন্তু নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা চিকিৎসা সেবা পেতে কিন্তু অস্বস্তিও বোধ করছেন। যদিও হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে ডেঙ্গু রোগীর চাপের কারণে হাসপাতালে স্থান সংকুলন না হওয়ার কারণে আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং চিকিৎসকরা আরো বলছেন যে এই মুহূর্তে হসপিটালে যেসব রোগী চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে অন্তত ৬০% রোগী যাদেরকে বাসায় রেখে চিকিৎসা প্রদান করা সম্ভব ছিল, কিন্তু স্থানীয়দের মাঝে ডেঙ্গু নিয়ে এমন ভীতি তৈরি হয়েছে যার কারণে ডেঙ্গু পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে তারা হসপিটালে ভর্তি হচ্ছেন, যার ফলে হসপিটালে রোগীদের চাপ বাড়ছে এবং এতে চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে এমন সব রোগীদেরকেই হসপিটালে ভর্তি নেওয়া উচিত তাদের মতে যাদের শ্বাসকষ্ট, বুকে ব্যথা এবং পাতলা পায়খানা রয়েছে, কিন্তু এখানে আতঙ্কের কারণে রোগীরা ডেঙ্গু পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে এসে ভর্তি হচ্ছেন, যার ফলে কিন্তু হসপিটালে গাদাগাদি তৈরি হচ্ছে। অন্যদিকে বরগুনা জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে তারা তাদের মতো করে প্রচারণা কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন। যদি স্থানীয়দের মাঝে সচেতনতা এখন পর্যন্ত ব্যাপকভাবে তৈরি করতে না পারার কারণে দিন দিন ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ। বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সে খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বরগুনা জেনারেল হাসপাতালে। ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় দিন দিন তীব্র হচ্ছে নদী ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি, শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে ঘর। অনেকে হারিয়েছেন ভিটেমাটি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিকদার সজলের তথ্য ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ জমি নদী গর্ভে বিলীন, স্রোতের ধাক্কায় ধীরে ধীরে ভাঙছে পার। উজাড় হচ্ছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলাবাসীর ফসলি জমি, বসতঘর। শুধু চরভদ্রাসন নয়, ভাঙনের এমন চিত্র সদরপুরেও। 2 উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলো প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে। বিশেষ করে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি, শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে বসতঘর। অনেকে হারিয়েছেন ভিটেমাটি, নির্ঘুম রাত কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, বাড়িঘরও কিছু মনে সরাই নিয়ে গেছে। হ্যাঁ, খেত খোলাও কিছু গেছে, আমারই 4 বাট গেছে। বহুত দিন ধরে ভাঙতে আছে, বাঁধের কথা আসলে বাঁধে নাই। যাদের কাছে টাকা পয়সা আছে তারা হয়তো এখান থেকে বাড়িঘর সরাইয়া অন্যদিকে যাইয়া কোথাও বসবাস করতে পারতেছে। যারা আমরা সাধারণ নিম্নমানের মানুষ, যারা কৃষিকাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের অবস্থা আমরা কোথায় যাব? ভাঙন রোধে কাজ শুরু করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে আসলে সম্পূর্ণ দৈর্ঘ্যই হচ্ছে বর্তমানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে চরভদ্রাসনের 3 কিলোমিটারের অধিক দৈর্ঘ্যের তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ওটা আশা করি খুব দ্রুত এটা অনুমোদন পাবে। ওইটা অনুমোদিত হলে চরভদ্রাসনের ভাঙন কবলিত স্থানে আমরা একটা মোটামুটি একটা তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে এটাকে আমরা রক্ষা করতে পারবো। সদরপুর ও চরভদ্রাসন উপজেলার 8টি ইউনিয়ন নদী ভাঙনের কবলে পড়েছে। সহনশীলতা কমিয়ে আনছে তৈরি পোশাক শিল্প, বাড়ছে উচ্চ মূল্য ও বৈচিত্র্যময় পোশাকের রফতানি আয়। এমনই তথ্য মিলেছে গত 2 অর্থ বছরের পরিসংখ্যানে। বাজার প্রতিযোগিতায় এমন সক্ষমতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে বিকেএমইএ বলছে বৈচিত্র্যময় পোশাকের বাজার সম্প্রসারণে সরকারি নীতি সহায়তা না পেলে দীর্ঘমেয়াদে সুবিধা করতে পারবে না ব্যক্তি উদ্যোগ। SM আরিফিনের রিপোর্ট। দেশের তৈরি পোশাক শিল্পের যে রপ্তানি আয় হয় তার 80% বেশি আসে মাত্র 5 ধরনের পণ্য থেকে। তবে ক্রমেই কমছে এই 5 পণ্য নির্ভরতা।
পরিসংখ্যান বলছে 2021-22 অর্থ বছরের তৈরি পোশাক শিল্পের 4,261 কোটি 32 লাখ ডলার রপ্তানি আয়ের মধ্যে 82.4% এসেছে ট্রাউজার্স, টি শার্টস অ্যান্ড নিটেড টি শার্টস, সোয়েটার্স, শার্ট অ্যান্ড ব্লাউজ ও আন্ডারওয়্যার, এই 5 ক্যাটাগরির পোশাক থেকে। পরের 2 অর্থ বছর একটু একটু করে কমেছে এই 5 পণ্যের রপ্তানি আয়ের হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন বৈচিত্র্যময় পোশাকের রপ্তানি আয় বাড়ছে। এখনকার আমরা হুডি করছি, আমরা লেডিস ড্রেস করছি, আমরা নাইট ওয়্যার করতেছি, স্পোর্টস ওয়্যার করতেছি, ইভেন টেকনিক্যাল ওয়্যার আমরা করতেছি। ফলে আমাদের অ্যামাং দ্য প্রোডাক্ট আমাদের কিছুটা ডাইভার্সিফাই তো অবশ্যই হয়েছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে। উচ্চমূল্য আর বহুমুখী পোশাকের রপ্তানি আয়ের হিস্সা বৃদ্ধিকে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই অবস্থায় পরিবর্তিত বাজার চাহিদা আর সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। ধীরে হলেও পণ্যের ক্ষেত্রে কিছু কিছু নতুন পণ্য যুক্ত হচ্ছে, যদিও এখনও আমরা বৃহৎ আকারে অল্প 10 থেকে 15টি পণ্যের উপরে নির্ভরশীল, কিন্তু আমার কাছে মনে হয় যে এটিকে আরও বৈচিত্র্যকরণের সুযোগ আছে এবং এটি যত বৈচিত্র্যকরণ হবে তত আমাদের জন্য সীমিত জ্বালানি দিয়ে বা সীমিত লোকবল দিয়ে আরও বেশি পরিমাণ ভ্যালু অ্যাড করে রপ্তানি করা সম্ভব। বিকেএমইএ বলছে পণ্য বহুমুখীকরণে স্বল্প মেয়াদে ব্যক্তি উদ্যোগ যথেষ্ট হলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে দরকার প্রণোদনা সহ সরকারের নীতি সহায়তা। শর্ট টার্মে আমরা আগে যেতে পারবো, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি হবে সেটা তো আসলে সরকারের অনেকটা নীতি নির্ধারণী পর্যায় থেকে তারা কিভাবে চাচ্ছে, তারা কি এই স্পিডটা, এই যে গ্রোথ যে রেটটা, এটা কি ধরে রাখতে চাচ্ছে কিনা। ফাস্ট ফ্যাশনের যুগে ক্রেতার চাহিদা মতো পণ্য পৌঁছে দিতে কাস্টমসের মূল্যায়ন জটিলতা সহ নানা ভোগান্তি দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সব জটিলতা এড়িয়ে অবশেষে 950 কোটি টাকায় 2টি মাদার ভেসেল কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এবারে প্রথম নিজস্ব টাকায় জাহাজ কেনার অনুমতি পেয়েছে সরকারি সংস্থাটি। চীন থেকে পুরোপুরি প্রস্তুতভাবে জাহাজ কেনা হবে, আর আগস্টে যুক্ত হবে শিপিং কর্পোরেশন বহরে। জাহাজ দুটি থেকে বছরে আয় ধরা হয়েছে 200 কোটি টাকা। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 বছরের বেশি সময় ধরে নিজেদের টাকায় 2টি মাদার ভেসেল কেনার চেষ্টা চালিয়ে আসছিল বিএসসি, কিন্তু নানামুখী জটিলতায় বারবার সে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অবশেষে চলতি মাসে টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু হয়েছে জাহাজ কেনার চূড়ান্ত প্রক্রিয়া। প্রতিটি জাহাজের সম্ভাব্য দর ধরা হয়েছে 450 থেকে 475 কোটি টাকা, আর জাহাজ কেনার পুরো টাকাই দেওয়া হবে বিএসসির নিজস্ব তহবিল থেকেই। বিএসসি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো আমরা সম্পূর্ণ নিজস্ব সক্ষমতায় 2টি বড় সাইজের বাল্ক ক্যারিয়ার কিনতে যাচ্ছি। জটিলতার কারণে আগেই সময় ক্ষেপণ হয়, এবার চীনে তৈরি হওয়া একেবারে রেডিমেড জাহাজ কেনা হচ্ছে। 199 মিটার দৈর্ঘ্য, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাল্ক ক্যারিয়ার হিসেবে পরিচিত প্রতিটি জাহাজ 65,000 মেট্রিক টন পণ্য বহন করতে সক্ষম। যে সমস্ত আন্তর্জাতিক কনভেনশনস আছে, নিয়ম নীতিগুলি আছে, সেগুলি কমপ্লাই করা আমাদের জন্য ধীরে ধীরে সহজ হবে। স্বাধীনতার পর বিএসসির বহরে জাহাজ ছিল 35টি, কিন্তু নানা দুর্ঘটনা এবং জটিলতায় কমতে কমতে জাহাজ সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 5টিতে। চলতি বছরে যুক্ত হচ্ছে 950 কোটি টাকা দামের 2টি জাহাজ, আর তাতে কর্মসংস্থান হবে অন্তত 100 নাবিকের। আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করে। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন 102টি জাহাজ দিয়ে মাত্র 11% পণ্য বহন সক্ষম। ন্যাশনাল কোম্পানির জাহাজ বাড়ুক, এটা আমরা সবাই চাই, কারণ এটার পিছনে অনেক কিছু জড়িত। প্রথম কথা হলো যে একটা ন্যাশনাল মেরিটাইম নেশন হিসেবে একটা প্রেস্টিজ। অন্তত 20 বছর পণ্য বহনে সক্ষম এসব জাহাজ থেকে বছরে 200 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএসসি। এর মধ্যে সংস্থাটির বছরে লাভ হবে 150 কোটি টাকা। এক্ষেত্রে আগস্ট কিংবা সেপ্টেম্বরে শুরু হবে জাহাজ দুটির বাণিজ্যিক যাত্রা। জুলাই মাসের মধ্যে আমরা টেন্ডার ইভ্যালুয়েশন কমপ্লিট করে আশা করছি অগস্ট মাসে যে কোনো সময় এই 2টা জাহাজ আমাদের ফ্লিটের বহরে সংযুক্ত হবে বলে আশা করছি। চীন সরকারের আর্থিক সহায়তায় সবশেষ 2018 এবং 2019 সালে 1843 কোটি টাকায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
গাজীপুর ও ফরিদপুরে রথযাত্রা ও রথ মেলা শুরু হয়েছে। সকালে রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হয়। এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অনুষ্ঠিত করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেন। শনিবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নিজ বাড়ি ফিরে যাবেন। এদিকে রথযাত্রা ঘিরে মেলায় শিশুদের জন্য নাগরদোলা সহ নানা রকমের খাবারের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। প্রায় 200 বছর আগে গাজীপুরের ভাওয়াল বাজারা মাণিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলার প্রচলন করেন। পানি বন্টন সহ ঢাকার সঙ্গে সব বিষয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। Both India and Bangladesh, we share 54 rivers. ভারত ও বাংলাদেশ উভয় দেশই 54টি নদী ভাগ করে নেই, যার মধ্যে গঙ্গাও আছে। এই সহযোগিতার অংশ হিসেবে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে, যার নাম যৌথ নদী কমিশন। আমরা পারস্পরিকভাবে লাভজনক সংলাপের জন্য অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত আছি। That is conducive for mutually beneficial dialogue. পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই ইরানের। এই ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে কোনো কথা হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তেল আবিবের। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে হেগসেট বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেটের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউস জানায়, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথেই এগোতে চায়। তবে তেহরানের দাবি, ব্যর্থ হয়েছে মার্কিন সেনাদের অভিযান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যখন আলোচনায় ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে সরাসরি তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। আমি স্পষ্টভাবে বলছি, কোনো চুক্তি হয়নি, কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। এমনকি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আমাদের মধ্যে কোনো কথাবার্তাও হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কাজ। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজ বলেন, এসব ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সংস্থাটি বলছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই মুহূর্তে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, তাইজুল ইসলামের বদান্যতায় বাংলাদেশ অবশেষে অল আউট করতে পেরেছে শ্রীলঙ্কাকে। 458 রান করেছে শ্রীলঙ্কা এবং কি 211 রানের লিড নিয়েছে প্রথম ইনিংসে। বড় একটা লিড বাংলাদেশের জন্য, কিন্তু এই টেস্টে আসলে যদি জয় কিংবা ড্র যে কোনো একটা বিষয় করতে গেলে অনেক একেবারে ইতিহাসই তৈরি করতে হবে। দ্বিতীয় ইনিংসে এসে আসলে অন্তত 400-500 রান করতে হবে বাংলাদেশকে, এবং সেটা আসলে কতটুকু সম্ভব এই উইকেটে সেটা একটা বড় প্রশ্ন। কারণ
আমরা যেমনটা দেখেছি বাংলাদেশের বোলিং সেশনটাতে শেষ দিকে এসে তাইজুল নাইমরা যেভাবে টার্ন পেয়েছেন সেই টার্নটা যদি ভালোভাবে কাজে লাগায় শ্রীলঙ্কা সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তারই কারণ হবে। কারণ হচ্ছে আমরা যেমন প্রথম ইনিংসে দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিংয়ে আত্মাহুতি দিয়েছেন, নিজেদের উইকেটগুলো বিলিয়েছেন, এই উইকেটে এসে এই কন্ডিশনে এসে নিজেদেরকে সেভাবে মানিয়ে নিতে পারেনি যতটা গলে পেরেছিলেন। এখন দেখার বিষয় এই ইনিংস আসলে কতটা পারে। তবে বলতে হয় যে তাইজুল ইসলামের কথা, টেস্টে তিনি খুব বেশি সুযোগ পেতেন না, যেহেতু সাকিব আল হাসান সবসময় খেলতেন লেফট স্পিনার হিসেবে, সেই জায়গা থেকে তার সুযোগটা আসতো না এবং তিনি যতবার সুযোগ পেয়েছেন ততবারই কিন্তু তিনি তার প্রমাণ দিয়েছেন এবং কি আরও একবার 5 উইকেট শিকার করেছেন। গলে নাইম হাসানের 5 উইকেট, এরপর এখানে তাইজুলের 5 উইকেট। নাইম দারুণ বল করেছেন তাইজুলের পাশাপাশি, সেটা অবশ্যই বলতে হয়, এবং সাথে বলতে হয় যে পেসারদের যে আসলে যে একটা চাপ সৃষ্টি করা কিংবা যে প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে যে একটু বাউন্স কিংবা ইনসুইংয়ের মাধ্যমে যে একটু ভীতিকর পরিস্থিতি তৈরি করা, সেটাতে খুব বেশি আমরা একটা দেখিনি কার্যকর এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদেরকে ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করছিল। তবে এখন চ্যালেঞ্জটা কিন্তু ব্যাটসম্যানদের ওপেনিংয়ে নেমেছেন এনামুল হক বিজয় এবং কি সাদমান ইসলাম। বিজয়ের কথা বলতে হয় গেল 3টা ইনিংসেই কিন্তু তিনি একেবারেই বাজে করেছেন। প্রথম ইনিংসে গলে 0 মেরেছেন, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও 0 করেছেন, দ্বিতীয় ইনিংসে 5 রান করেছিলেন। গলে এখন আসলে কলম্বোতে আসলে তার কি করেন সেটা হচ্ছে দেখার বিষয়। টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখছে, তিনি কতটা প্রতিদান দিতে পারেন সেটা বড় চ্যালেঞ্জ থাকবে আজকের এই ম্যাচ বা এই ইনিংসে। পাশাপাশি সাদমান আগের ইনিংসে কিন্তু ভালো রান পেয়েছিলেন, স্টার্ট করেছিলেন, ক্যারি করতে হবে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের যেই আসলে উইকেটে সেট হবে তাদেরকে আসলে লম্বা ইনিংস খেলতে হবে এই কলম্বো টেস্টে আসলে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। কলম্বো টেস্টের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে প্রথম ধাপে শ্রীলঙ্কা গেলেন স্কোয়াডের 8 সদস্য। বাকিরা যাবেন শনিবার। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা না বলেও সিরিজ জয়ের সংকল্প ক্রিকেটারদের। এই সিরিজ নিয়ে মিরাজের নেতৃত্বে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে বাংলাদেশ 2027 বিশ্বকাপে। সরাসরি জায়গা পেতেও সেই সিরিজে পাচ্ছে বাড়তি গুরুত্ব। বিমানবন্দরে চিরচেনা হই হুল্লোড়, শোরগোল, এসব সঙ্গী করেই লঙ্কান বিমান ধরতে ক্রিকেটারদের তাড়াহুড়ো, সেলফি শিকারীদের খপ্পর। মিরপুরের একাডেমিতে থাকা ক্রিকেটাররা এলেন একসঙ্গে, সবার আগে তানজিম সাকিব, এরপর একে একে বের হলেন তানজিদ তামিম, রিশাদ আর তানভীর ইসলাম। চুপি সারে ক্যামেরা এড়িয়ে মোস্তাফিজ আর শামীম পাটোয়ারি। তাওহিদ হৃদয় এলেন ব্যক্তিগত গাড়িতে। কোভিড পরবর্তী ক্রিকেটে ক্রিকেটারদের দেশ ছাড়ার এমন দৃশ্য এখন নিয়মিতই। তারপরেও নানা কারণে এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। শান্তর কাছ থেকে ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেয়া মিরাজ যুগের পথ চলা, সবই শুরু হচ্ছে লঙ্কাপুরীতেই। শ্রীলঙ্কার সঙ্গে এই ফরম্যাটের সাম্প্রতিক রাইভেলিটিও এই সিরিজকে দিচ্ছে বাড়তি রোমাঞ্চ। আরও একটা কারণে গুরুত্ব পাচ্ছে লঙ্কা বাংলা সিরিজ, সেটা 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়া। আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে 10-এ থাকা টাইগারদের সরাসরি আফ্রিকা বিশ্বকাপে জায়গা পেতে হলে 27 এর 31 মার্চের মধ্যে থাকতে হবে সেরা 8-এর মধ্যে। হাতে সময় থাকলেও পয়েন্টের হিসেবে তাই প্রতিটি সিরিজই পাচ্ছে বাড়তি গুরুত্ব। 2 জুলাই কলম্বোতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের প্রথম 2 ম্যাচ প্রেমাদাসায় হলেও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে 3 ম্যাচের টি20 সিরিজও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মত বিমতে আটকে আছে ঐক্য। প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো সহ নানা বিষয়ে বিপরীত অবস্থানে দলগুলো। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচারী আবির্ভাবের শঙ্কা কমিশনের। রমজানের আগে নির্বাচন দিয়ে সরকারকে নজির স্থাপনের আহ্বান বিএনপির। স্থানীয় ভোটে গুরুত্ব জামায়াতের, দলীয় স্বার্থ না দেখে জনপ্রত্যাশা পূরণের আহ্বান। এবং বিগত সরকারের আপত্তির কারণে পালন করা যায়নি সোশ্যাল বিজনেস ডে। 15তম আয়োজনের প্রধান উপদেষ্টা বললেন, টেকসই উন্নয়নের মূল মন্ত্র সামাজিক ব্যবসা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।